নমস্কার, ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাদের স্বাগত জানাই। আমি অনন্যা। আমাদের সঙ্গে আজ রয়েছেন রাজ্য বিজেপির সাংস্কৃতিক সেলের কো কনভেনার শ্রী দীপ্তিমান বসু। দাদা, আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেইন কলিংয়ের পক্ষ থেকে। এবং আজ যেহেতু বড়দিন, তাই বড়দিনের শুভেচ্ছা জানিয়েই প্রথম প্রশ্নে আসছি। গতকাল লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান হয়েছে ব্রিগেডে, জানিয়ে গোটা কলকাতা সরগরম ছিল। দুটো প্রশ্ন আছে এখানে, যে সত্যিই কি লক্ষ্যকণ্ঠ মানে 1,00,000 মানুষ কি সেখানে জমায়েত হয়েছিল? এবং দ্বিতীয় প্রশ্ন সেটা হলো যে এই যে গীতা পাঠ, গীতার শ্লোক, আজকের দুনিয়ায় বা আজকের সমাজের পরিপ্রেক্ষিতে এর গুরুত্ব বা মূল্য কতটুকু? প্রথম প্রশ্নটার উত্তর দিই আপনাকে। আপনি জিজ্ঞেস করলেন যে সত্যি কি লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হয়েছে। প্রথম কথা হচ্ছে 3টে অ্যাপ্রিসিয়েশন ওয়ার্ল্ড রেকর্ড করেছে, 3টে অ্যাপ্রিসিয়েশন আমরা পেয়েছি। সেই 3টে অ্যাপ্রিসিয়েশনের মধ্যে একটা অ্যাপ্রিসিয়েশনে লেখা আছে যে লক্ষাধিক কণ্ঠে গীতা পাঠ হয়েছে, এবং সেটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস থেকে হয়েছে। সুতরাং একটা সংস্থা তো স্বীকার করেছে যে লক্ষাধিক লোক হয়েছে। দ্বিতীয় হচ্ছে, আপনারা যারা সাংবাদিক, আপনারা যারা কালকের মাঠে ছিলেন, তারা আপনারা দেখেছেন যে ব্রিগেড ভরতে অন্তত 5 থেকে 6 লক্ষ লোক লাগে। এবং কালকের বারংবার অনেক মিডিয়া ছিল সেখানে ধরুন ড্রোন ক্যামেরায় ক্যাপচার হয়েছে, লাইভ হয়েছে, এবং আপনারা নিজেরাও যে উপস্থিত ছিলেন তাতেও দেখেছেন যে কত মানুষের সমাগম হয়েছিল। এবং অত সকালবেলা একটু আবহাওয়ার বৈরিতা ছিল, ভগবান বোধহয় একটু পরীক্ষা করছিলেন যারা এই পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করেছেন। কুয়াশা ছিল খুব সাংঘাতিকভাবে। তা সত্ত্বেও প্রায় 10:30টার মধ্যে যেভাবে ব্রিগেডের মাঠ ভরে গেছিল, যেভাবে কাতারে কাতারে মানুষ, কোনো মানে আমি বলবো কোনো দল নির্বিশেষে সাধারণ মানুষ, হিন্দু মানুষ যেভাবে ওখানে সমাগত হয়েছিলেন, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই যে ওখানে অন্তত 2 লক্ষ লোকের সমাগম হয়েছিল চারিপাশ থেকে। এবং আপনারা দেখেছেন যে অসংখ্য সন্ন্যাসী ওখানে এসেছিলেন, বহু সাধুরা এসেছিলেন, বহু সন্তরা এসেছিলেন। সব থেকে চোখে পড়ার মতন যেটা হয়েছিল, প্রচুর মানে কালকের দিনে রাজ্য সরকার, আমি এখানে রাজনীতির কথা বলতে চাই না, কিন্তু সমস্ত পরীক্ষাকে ডেটকে ক্যান্সেল করে ওই দিনকেই যে টেট নিয়ে এত গোলমাল, যে টেট নিয়ে রাজ্যের এত দুর্নীতি, যে টেট নিয়ে সমস্ত শিক্ষা দপ্তর জেলে, আর সেই টেট পরীক্ষা ওই দিনই ফেলতে হলো। তা সত্ত্বেও প্রচুর পরিমাণে ইয়াং ছেলে এবং মেয়েরা, তরুণ ছেলে মেয়ে এবং মেয়েরা, বাচ্চারা একদম ধর্মীয়ভাবে এই বিশাল সমারোহে অংশগ্রহণ করেছিল। তো সুতরাং এটা আপনাদের সামনেই হয়েছে, মানে আমাদেরও বলার কিছু নেই। আমরা যারা এটার অংশীদার, আপনারা যারা অংশীদার, আমরা সকলেই স্বীকার করতে বাধ্য। ইভিন যারা আজকে আমি দেখলাম যে একজন এক অকিঞ্চিতকর ভদ্রলোক, 3.5 বছরের জেল খাটা আসামি, তিনি বলছেন 3750 জন লোক হয়েছে। এখন উনি মানে মানে কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই যে ব্রিগেডের ওই সমারোহকে কেউ কী করে 3750 জন লোক হয়েছে বলে। আমার মনে হয় আসলে এইভাবে মানুষের এই যে মানুষ ঢলে ঢলে নেমে পড়েছে একটা চক্রান্তের বিরুদ্ধে, এতে উনি সর্ষে ফুল দেখতে শুরু করেছেন। এই সর্ষে ফুল দেখার জন্য উনি এই সংখ্যাটা গোলমাল করে ফেলেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, গীতা এমন একটা, যে কথাটা বললেন গীতার বাস্তবতা, গীতাকে বুকে নিয়ে তো আমরা বাড়ছি। গীতা মানে তো শুধু লেখা শ্লোক নয়, একটা ভাবনা, একটা ভাবদর্শন, একটা চিন্তা। এই যে চিন্তা আর ভাবদর্শন, আপনি আপনার জীবনে যদি আজকে সেই চিন্তা আর ভাবদর্শনকে ভাবতে থাকেন, আমরা তো সেই চিন্তা আর ভাবদর্শন নিয়ে বাড়ি। হতে পারে যে বহু মানুষ ডাইভার্ট হয়ে যায় সেইখান থেকে, কিন্তু আমরা যখন জন্মাই, আমরা যখন বড় হই, আমরা যখন লালিত হই, আমরা যখন পালিত হই, তখন কিন্তু এই গীতার যে মূল কথা, সেটাকে বুকে নিয়ে আমরা এগিয়ে চলি। তো গীতা তো শাশ্বত সত্য, ওটার কোনো দিন কাল স্থান পাত্র হয় না। যা সত্য তা সবসময় সত্য, যে যা সত্য সেটা সর্বযুগেই সত্য। সুতরাং গীতা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, এবং গীতার বাণী কখনো মিথ্যা হবে না, কারণ নিয়ম কখনো ভুল হয় না। দাদা, আমরা কালকে ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানের সমারোহ দেখেছি, এবং এর আগে যখনই বিজেপি নেতৃত্বকে জিজ্ঞাসা করা হয়েছে, তারা প্রত্যেকবার বলেছেন যে এটা কোনো বিজেপির অনুষ্ঠান নয়, এটা সন্ত মহাত্মাদের একটা মহামিলনের জায়গা। সেখানে বিজেপি নেতাদের দেখা গেলেও তাদের কিন্তু কোনো রকম বিজেপির উত্তরীয় বা কোনো পতাকা কিছুই দেখা যায়নি কালকে।
কিন্তু তারপরেও বারবার কুণাল ঘোষ এই কথাই বলছেন যে বিজেপির এটা রাজনৈতিক ষড়যন্ত্র, রুটি কাপড়া মাকান এই তিনটে বিষয়কে ফুলফিল করতে না পারে, এই বিষয়গুলোকে মানুষকে দিতে না পেরে আজকে গীতা, রাম মন্দির, রামায়ণ ইত্যাদি দিয়ে সাধারণ মানুষের আই ওয়াশ করার চেষ্টা করছে বিজেপি প্রথমত। এবং দ্বিতীয় কথা যেটা তিনি বলছেন যে গীতাকে সকলেই সম্মান করে, কিন্তু কালকে যে গীতা পাঠের অনুষ্ঠান আপনি এক্ষুনি বললেন যে ৩৭০০ লোক হয়েছে, তিনি এটা উল্লেখ করেছেন, তার জন্য শ্রদ্ধানন্দ পার্ক ভাড়া করলেই হতো, এত বড় ব্রিগেড ভাড়া করার দরকার ছিল না। এবং তৃতীয়ত তিনি যেটা বললেন যে অমিত শাহ এসে নাকি দেখে গিয়েছেন যে কতটুকু লোক হয়েছে, লোক সমাগম হবে না এটা জেনেই নাকি প্রধানমন্ত্রী আসার যে একটা যে তার পরিকল্পনা ছিল সেটা ক্যান্সেল করে দিয়েছেন, তিনি আসেননি বা বাতিল করেছেন। এই তিনটে যে বিষয় তিনি বলেছেন, আপনি কি এর সঙ্গে সহমত হতে পারবেন? প্রথম কথা হচ্ছে যে উনি যা বলেছেন, যে ভদ্রলোকের কথা বললেন, প্রথম কথা তার কথা কি বাংলার মানুষ বিশ্বাস করে? তার কথা কি তার দলের সরকার বিশ্বাস করে? তার কথা কি তার দল বিশ্বাস করে? এটা সব থেকে আগে আমাদের ভাবতে হবে। আর যদি বিশ্বাসই করতো তাহলে তো উনি বুক ঠুকে বলেছিলেন, যখন লক আপ থেকে তাকে আদালতে নিয়ে যাওয়া হতো, পুলিশের গাড়ি যখন বাজিয়ে পুলিশ আওয়াজ করে তার কণ্ঠস্বর বন্ধ করার চেষ্টা করতো, তখন তো তিনি বলেছিলেন যে সারদার সব থেকে বেনিফিশিয়ারি চেঁচিয়ে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো তার কথা তো তার দল বিশ্বাস করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে শাস্তি পেতে হতো। তো তার কথা তার দলও বিশ্বাস করে না, এই বাংলার মানুষরা বিশ্বাস করে না, কোনো সুস্থ মস্তিষ্কের লোক কুণাল ঘোষের কথা বিশ্বাস করে না। এখন উনি যে কথাগুলো বলেছেন তার দু একটা উত্তর আমার দেওয়ার প্রয়োজনীয়তা আছে। যেরকম উনি বলেছেন শ্রদ্ধানন্দ পার্ক ভাড়া করলে হতো। দেখুন, গীতা এমন একটা পবিত্র গ্রন্থ এবং যেটা হিন্দুদের ক্ষেত্রে অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত পবিত্র বলে আমরা মানি। সেখানে এই ধরনের কথা বলা, সেটা তার কি বলবো, মানে পারিবারিক পরিচয়কে পরিস্ফুট করে কিনা আমার জানা নেই, সে কথা আমি বলতেও পারবো না, কিন্তু এটা তো ঠিক যে তার মানসিক অবস্থানকে পরিষ্কার করে। দ্বিতীয় কথা হচ্ছে যে অমিত শাহ দেখে গেছেন, লোক হয়নি, আমি এই ব্যাপারটা বুঝতে পারলাম। অমিত শাহ তো গত ওই দিন আসেনি, এবং কি পরিমাণে লোক হয়েছে আমি এর আগে উত্তর দিয়েছি, সেটা তো আপনারা দেখেছেন যে কি পরিমাণে ওখানে লোক হয়েছে। সমস্ত টিভি মিডিয়া দেখিয়েছে, সমস্ত প্রিন্ট মিডিয়া, সবথেকে বড় কথা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের তারা প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন, তারা একটা সার্টিফিকেট দিয়েছে, 3টে সার্টিফিকেট দিয়েছেন। তো স্বাভাবিকভাবেই সেই সার্টিফিকেটের মধ্যে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে, সে কথাটাও বলা আছে। সুতরাং তার কথাতে কিছু যায় আসে না। তৃতীয় যে কথাটা বললেন যে রাজনীতি বিজেপির এটা নাকি ষড়যন্ত্র। এখন গীতা পাঠ করা আমার ধর্মগ্রন্থ, আমি হিন্দু মানুষ হিসাবে যদি গীতা পাঠ করি, এটা কি ধরনের ষড়যন্ত্র, এটা আমরা বুঝলাম না। মানে বিজেপি করলো কি করে সেটাও আমরা বুঝলাম না। বিজেপির কোনো নেতৃত্বকেই মঞ্চে দেখতে পাওয়া যায়নি, কোনো নেতৃত্ব মঞ্চে ছিলেনও না। এটা সম্পূর্ণ সাধু সন্তরা মিলে একটা আয়োজন করেছেন। সেখানে পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেস দল হিসাবে একটা চক্রান্ত করেছে। আমরা বিজেপি মনে করেছি যে বাঙালি হিন্দুদের আমাদের পাশে দাঁড়ানো দরকার, বাঙালি হিন্দুদের অধিকার আছে তার নিজস্ব জায়গায় বসে তার ধর্মগ্রন্থকে পড়বার, তার ধর্মগ্রন্থকে সম্মান করবার, তার ধর্মগ্রন্থকে বুকে রেখে আগামীর আন্দোলনের প্রস্তুতি নেওয়ার। আমরা সেই জন্য সমর্থন করেছি, আমাদের দলের নেতারা সেই জন্য গেছেন, আমরা সেই জন্য গেছি, এর মধ্যে দোষের কিছু নেই। আমরা যারা হিন্দু মানুষ, আমরা যারা মনে করেছি এই পশ্চিমবঙ্গের হিন্দু বিপন্ন, এই পশ্চিমবঙ্গের হিন্দুকে ঢেকে দেওয়ার চেষ্টা হচ্ছে বাংলাদেশ থেকে রোহিঙ্গা ইম্পোর্ট করে, আমরা মনে করেছি এইখানকার হিন্দুদের পাশে দাঁড়ানো দরকার। হিন্দুদের কে বাঁচাবে? রাজনৈতিকভাবে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস হিন্দুদেরকে বিপন্ন করবার চেষ্টা করছে, সরকার যার কোনো দল থাকা উচিত না, সেই সরকার যখন বিপন্ন করবার চেষ্টা করছে, আমরা রাজনৈতিক দল হিসেবে সেটাকে প্রতিহত করবো বলে মনে করেছি, ওই জন্য রাস্তায় নেমেছি, আমরা উপস্থিত ছিলাম। স্বামী বিবেকানন্দের একটা বাণী ছিল যে গীতা পাঠ করার চাইতে ফুটবল খেলা অনেক বেশি শ্রেয়। এখন কোন পরিপ্রেক্ষিতে স্বামী বিবেকানন্দ এই বিষয়টি বলেছিলেন সেটা একটি আলোচনা সাপেক্ষ বিষয়, কিন্তু তার এই বাণীর ঠিক এই অংশটুকুকে উদ্ধৃত করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বলছেন যে এই গীতা পাঠের আসরকে নিয়েই তিনি বলছেন যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। এ বিষয়ে কি বলবেন? না, উদয়ন গুহ তো ভোটের আগে খেলা হবে বলেছিলেন, ভোটের পরে রেজাল্ট বেরোনোর পরেও খেলা হবে বলেছিলেন। তার এই খেলা হবে স্লোগান, যে স্লোগানটা কলকাতা থেকে শুরু হয়েছিল, সেই স্লোগানের ফল উত্তরবঙ্গের দিনহাটার মানুষরা দেখেছে। ওখানে ভোট কিভাবে রক্তাক্ত হয়েছে দেখেছে, ভোটের রেজাল্টের পর বিরোধী দলের কর্মীরা কিভাবে রক্তাক্ত হয়েছে দেখেছে।
কিভাবে হত্যা হয়েছে, মানুষ কিভাবে মারা গেছে দেখেছে। তা উনি তো খেলা বলতে ফুটবল খেলা বোঝেন বলেও আমার মনে হয় না। উনি খেলা বলতে যেটা বোঝেন সেটা রক্ত খেলা, রক্তের হোলি খেলা। তো উদয়ন গুহরা এই ধরনের মন্তব্য করবেনই। আর দ্বিতীয় কথা হচ্ছে, বিবেকানন্দের যে একটু ছোট্ট জায়গা সেইটাকে উদ্ধৃত করে যারা বলেছে তারা তো আসলে পড়াশুনো করেনি, আমি জানি না তারা মানে শিক্ষায় কতটা সমৃদ্ধ। স্বামী বিবেকানন্দ কখনো বলেননি যে গীতা পাঠ করা যাবে না। তিনি বলেছিলেন যে গীতা পাঠ আমাদের নিশ্চয়ই করা উচিত, কিন্তু ফুটবল যদি আমরা খেলি, আমাদের শরীর যদি সুস্থ থাকে, তবে তো আমি গীতা পাঠে যে শ্রীকৃষ্ণের যে অমর বাণী সেটাকে আমি ক্যারি অন করতে পারবো, অনুধাবন করতে পারবো। অনুধাবন শুধু না, সেটাকে ক্যারি অন, আমাকে তো সুস্থ থাকতে হবে। আমি যে লড়াই লড়বো, অধর্মের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই আমি লড়বো, প্রথম শর্ত হচ্ছে আমাকে সুস্থ থাকা। তো ফুটবল খেলা, ফুটবল একটা শরীর চর্চা, তিনি সুস্থ থাকার কথা বলেছিলেন, সুস্থ থেকে গীতা পাঠ করার কথা বলেছিলেন। তো এরা তো সমস্ত, দেখুন এরা আলটিমেটলি হিন্দুদের ভোটে জিতে ক্ষমতায় আসীন হয়েছে, কিন্তু এরা সবসময় হিন্দু ধর্মকে নিয়ে একটা মস্করা করার চেষ্টা করেছে। আমি জানি না কাদের তুষ্ট করার জন্য করেছে, কিন্তু এই ধরনের মানে কি বলবো, এই ধরনের একটা অদ্ভুত টাইপের যুক্তি এরা সব মন্ত্রী, ভাবতেও খারাপ লাগে। কাকলি ঘোষ দস্তিদার তিনি একটি বিতর্কিত মন্তব্য করেছেন এই গীতা পাঠ সম্পর্কে। সেটা হচ্ছে যে ওরকম ঢক্কা নিনাদ করে নাচানাচি করার তো কোনো দরকার ছিল না মাঠের মধ্যে, তার চাইতে বাড়িতে বসে পড়লেই তো পারতো, পুজো হয় মনে মনে। এই যে গীতা পাঠ সম্পর্কে, মানে একটা পবিত্র একটা ধর্মগ্রন্থ চাইতেও আমাদের গীতাকে বলা উচিত যে পৃথিবীর মধ্যে সেরা ফিলোসফির বই। তো সেক্ষেত্রে আজকে গীতা, একজন হিন্দু হয়ে, একজন ভারতীয় হয়ে তিনি যখন এই কথাটা বললেন, সেটা কতটুকু মানুষের সেন্টিমেন্টকে আঘাত করলো, আপনার কি মনে হয়? দেখুন, এটা বাঙালি হিন্দুর অস্মিতার প্রশ্ন। আমি আমার ধর্মগ্রন্থ কোথায় শ্রদ্ধা সহকারে পড়ব সেটা তো আমার উপর নির্ভর করে না। আর উনি নাচানাচি বলেছেন, আমি জানি না কোন অর্থে নাচানাচি উনি দেখেছেন, আমি জানি না উনি সেদিনকে ওই মাঠে লুকিয়ে ছিলেন কিনা, লুকিয়ে উপস্থিত ছিলেন কিনা। আমরা তো কোথাও নাচানাচি দেখিনি, আমরা দেখেছি শঙ্খনিনাদ দেখেছি, আমরা দেখেছি অসংখ্য মহিলা লাল পাড়ে সাদা শাড়ি নিয়ে অসংখ্য মহিলা তরুণী তাদের শঙ্খনিনাদ দেখেছি। আমরা দেখেছি দূর দূরান্ত থেকে সাধুরা এসে শঙ্খনিনাদ করে এই গীতা পাঠকে অভিনন্দন জানাচ্ছেন, অভিবাদন জানাচ্ছেন। আমরা কোথাও নাচতে দেখিনি। এখন উনি লুকিয়ে লুকিয়ে তার সঙ্গী সাথীদের নিয়ে ওই মাঠের মধ্যে ছিলেন কিনা এটা আমার ঠিক জানা নেই। আমাদের মুখ্যমন্ত্রীকে ঈদের নামাজ পড়তে দেখা গেছে। গতকাল যখন ক্রিসমাস ইভের যখন ক্যারল চলছিল, সেই সময় তাকে দেখা গেছে সেই অনুষ্ঠানেও অংশ নিতে। গীতা পাঠের অনুষ্ঠানেও কিন্তু তিনি আমন্ত্রিত ছিলেন, কিন্তু তাকে দেখা যায়নি। হিন্দু অনুষ্ঠানে কেন তাকে দেখা যায় না? মানে একমাত্র দুর্গাপুজোর সময় দুর্গা দেবীর মানে উদ্বোধনের বাইরে অন্য কোনো হিন্দু অনুষ্ঠান, এত বড় একটা গীতা পাঠের আসর বসলো যেখানে এত এত লোক উপস্থিত হলো, সেখানে তিনি উপস্থিত হলেন না। অথচ একটা নামাজ পড়া অথবা একটা খ্রিস্টানদের ক্যারল, সেখানে তিনি উপস্থিত থাকছেন, এমনটা কেন? দেখুন, আমরা অভিজ্ঞতায় দেখেছি, যিনি আমাদের ম্যাডাম মুখ্যমন্ত্রী, তিনি সবসময় যেখানে ভোট আছে, যেখানে ভোট পাওয়ার আশা আছে, সেই জায়গাগুলোকে গ্রিট করেন। আর যেখানে অর্থ পাওয়ার জায়গা আছে, এই পুজোকে ঘিরে যে অর্থনৈতিক কোট আনকোট উন্নয়ন তৃণমূল নেতাদের আমরা দেখেছি গত 10-11 বছর ধরে হয়েছে, তাতে উনি ওই দুর্গাপুজোতে যেতে কোনো তার শ্লাঘা কোনো বোধ হয় না। কিন্তু একজন হিন্দু মানুষ হয়ে, এবং এটা তো কোনো রাজনৈতিক দল তৈরি করেনি, কোনো রাজনৈতিক দল এর আয়োজন করেনি, এখানে ভারত সেবাশ্রম সংঘ ছিল, এছাড়া অন্যান্য বিভিন্ন সংগঠন ছিল, তারা মিলিতভাবে এখানে এই অনুষ্ঠানটার আয়োজন করেছিল। কিন্তু সেখানে আসতে তিনি শ্লাঘা বোধ করলেন। আমরা তো বারংবার এই কথাটাই বলছি যে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষে মধ্যে পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর সরকার, এই বর্তমান সরকারের যে দৃষ্টি, এই দৃষ্টির পরিবর্তন হওয়া উচিত। আমরা বারবার বলছি পশ্চিমবঙ্গের সরকারের হিন্দুদের প্রতি, এখানকার যারা হিন্দু মানুষ আছেন সেই মানুষদের প্রতি যে মূল অভিমত, সেটা পরিবর্তন হওয়া উচিত। কেন সরকার দুটো আইডেন্টিটিকে আলাদা করে দেখবে? কেন হিন্দু মুসলমান বলে পরিচিত হবে? সমস্ত মানুষের একই সুবিধা পাওয়া উচিত। কিন্তু এখানে ধর্ম নির্ভর করে, মানুষ নির্ভর করে একটা সুবিধা দেওয়ার প্রচেষ্টা করা হয়। এবং আমি বলবো যে মুসলিম জনসমাজের মধ্যেও যে খুব উপকার করা হচ্ছে তা না,
মুসলিম ধর্মীয় নেতাদেরকে উপঢৌকন পাইয়ে দেওয়া হয়, মুসলিম রাজনৈতিক নেতাদেরকে উপঢৌকন পাইয়ে দেওয়া হয়, এবং সরল সাদাসিধে যে মুসলিমরা তারাই এদের এই ঢক্কানিনাদের মধ্যে পড়ে গিয়ে প্রলোভনে হোক অথবা ভুল বুঝে হোক এই সরকারকে দিন দিন সমর্থন করে চলেছে। কিন্তু আজকের দিনে পরিস্থিতি বদল হয়ে গেছে। আপনি আজকে সাধারণ মানুষ, সাধারণ গরিব মুসলমানদের কাছে যান না গ্রামের মধ্যে, এরা বুঝতে পেরেছে। আর একটা না হলে শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ির খাটের তলায় 56 কোটি টাকা আপনি ক্যাশ পেতে পারেন? পশ্চিমবঙ্গে যে কোথায় চলে গেছে আমরা ভাবতেও পারি না। সমস্ত শিক্ষা দপ্তর জেলে। আজকে যে মানে বীরভূমের যে বেতাজ বাদশা, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে নিয়ে সবসময় সার্টিফাই করতেন, আজকে তার কি বিপুল পরিমাণ সম্পত্তি পাওয়া যাচ্ছে। যে জ্যোতিপ্রিয় মল্লিককে তিনি সবসময় এখনো অবধি তিনি মন্ত্রিসভা থেকে সরাননি, তার কি বিপুল পরিমাণে সম্পত্তি অ্যাটাচ করেছে ইডি। এরপরেও তিনি সমর্থন করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমর্থন, মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় যান বা কি করেন, এটা সম্পূর্ণ আমাদের সাধারণ মানুষ আমরা যারা আছি আমাদের বুঝতে আজকের দিনে কোনো অসুবিধা নেই। তো সুতরাং উনি এই অনুষ্ঠানে আসবেন না, এটাই স্বাভাবিক ছিল। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি এই ক্রিসমাস ইভে দাঁড়িয়ে একটা উক্তি করেছেন, সেটা হচ্ছে যে বাংলার আসল সান্টা ক্লজ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন এই বিষয়ে? এখন বাংলা বলতে উনি কাকে বুঝিয়েছেন? উনি এর আগে তো বাংলা মানে তার আগের একটা বক্তব্য ওনার মনে করিয়ে দিই। উনি বাংলা বলতে এটা মনে করছেন না তো যে 50% মানুষ উর্দুতে কথা বলবে। এখন ববি হাকিমের ইতিহাস সম্পর্কে চিন্তাভাবনা, ইতিহাস সম্পর্কে তিনি বিস্তৃত হয়েছেন কিনা এটা আমি ঠিক জানি না। দেখুন, উর্দু নিয়ে লড়াইয়ের জন্য একটা বাংলাদেশ, একটা রাষ্ট্র সৃষ্টি হয়েছিল। আর উনি এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের এত রক্তক্ষয়ী আমরা সংগ্রাম দেখেছি, প্রত্যক্ষ করেছি, তারপরেও উনি বলছেন ওনার আশা যে 50% মানুষ নাকি উর্দুতে কথা বলবে। তা উনি কোন বাংলার কথা বলছেন আমি জানি না। তবে সান্টাক্লজ তো বটেই। ববি হাকিমের কাছে উনি সান্টাক্লজ, জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে সান্টাক্লজ, ওদের অনুব্রত মণ্ডলের কাছে সান্টাক্লজ, বাদবাকি জানা আছেন অভিষেক ব্যানার্জির কাছে উনি সান্টাক্লজ, কারণ উনি তো যা চেয়েছেন তাই ওদের দিয়েছেন। তো সুতরাং সান্টাক্লজ সেই অর্থে হয়তো বলেছেন যে আমাদের নিজেদের জন্য, নিজেদের যে বাংলা বা ওই যে বাংলাটা তৃণমূল কংগ্রেস তৈরি করেছে একান্ত তাদের নিজস্ব, তার জন্য উনি সান্টাক্লজ তো বটে, এটা আমার স্বীকার করতে কোনো বাধা নেই। জগদীপ ধনকর, যিনি কিছুদিন আগে আমাদের রাজ্যপালও ছিলেন এবং বর্তমানে উপরাষ্ট্রপতি, তাকে সংসদের সিঁড়িতে দাঁড়িয়ে কদর্যভাবে মিমিক্রি করেছিলেন আমাদের তৃণমূলেরই একজন সাংসদ, এবং এরপরে তাকে যখন ক্ষমা চাইতে বলা হলো তখন তিনি তো ক্ষমা চাইলেনই না, দলের প্রত্যেকে তাকে সাপোর্ট করলেন। এবং এবারে নতুন করে আবার একটি কাজ করলেন, সেটা হচ্ছে যে জগদীপ ধনকর যে চোখের জল ফেলেছেন এই ব্যাপারটা নিয়ে, সেই কান্নার নকলও করলেন সেই সাংসদ, মানে আমি বলছি কল্যাণ ব্যানার্জির কথা। এবং তিনি এই যে কাজটা করেছেন তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কল্যাণদা ফাটিয়ে বলো, এই জাতীয় একটা বিতর্কে অভিষেক, মানে একটা অলরেডি বিতর্কিত বিষয়, তার মধ্যে অভিষেকও তার পাশে দাঁড়িয়ে গেলেন। এই বিষয়টাকে মানে কিভাবে আপনার মনে হয় যে কিভাবে ব্যাপারটা মানুষের দেখা, মানে মানুষ দেখছেন যে একটা দল যার একটা মিনিমাম তাদের শ্রদ্ধাবোধ নেই অন্যদের প্রতি, তারা দিনের পর দিন এই ধরনের কদর্য আক্রমণ করছেন যে রাজনীতিতে এর আগে মানুষ দেখে অভ্যস্ত ছিল না। হঠাৎ করেই এই ব্যাপারটা নতুন করে শুরু হয়েছে, রাজনীতি এরকম কদর্যভাবে আক্রমণ, অশ্লীল অঙ্গভঙ্গি, যেটা রাজনীতির অংশ ছিল না একসময়। সেই জিনিসটা যখন এখন কালচারে পরিণত হয়েছে, কোনো রকম ক্ষমা প্রার্থনা তো দূরস্থান, উল্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার বলছেন যে প্রয়োজনে আবারও এমন কাজই করব। কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, অযোগ্য হাতে শাসন যখন বেশি দিন চলবে না তখন এগুলো হতে বাধ্য, অত্যন্ত কুরুচিকর। এখন দুর্ভাগ্যের বিষয় যে কল্যাণ ব্যানার্জি আবার একজন প্রতিষ্ঠিত আইনজীবীও বটে। জগদীপ ধনকরজি তিনি শুধু একজন প্রতিষ্ঠিত আইনজীবী নন, এই ভারতবর্ষের উপরাষ্ট্রপতি। তো তার চেয়ারটা সম্মান যেভাবে দেওয়া উচিত ছিল সেটা একজন আইনজীবী, একজন এমপির জানা উচিত। আমি জানি না, আসলে আমার মনে হয় না উনি সবসময় সব স্বাভাবিক থাকেন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তো সেই জায়গা থেকে উনি করেছেন কিনা। আরেকটা জিনিস আমরা শুনছি যে শ্রীরামপুরে বোধহয় ওনাকে এবার টিকিট দেওয়া হবে না। এখন এই যাদের যাদের নাম্বার কমে যায় না মমতা বন্দ্যোপাধ্যায়দের কাছে, তখন এরা নাম্বার বাড়ানোর জন্য এই ধরনের অ্যাক্টিভিটি করেন। তো এই ধরনের অ্যাক্টিভিটি ওই নাম মনে হয় আমরা যতদূর শুনেছি ওই নাম্বার বাড়ানোর জন্য করেছেন, কিন্তু আলটিমেটলি সারা ভারতবর্ষের মানুষ এটাকে ভালোভাবে নেননি। সবথেকে দুর্ভাগ্যের বিষয় কি জানেন তো, বাংলা, আমরা যখন বাঙালি হিসাবে
আমার নিজের ব্যক্তিগত কাজের প্রয়োজনে আমাকে ভারতবর্ষের বহু রাজ্যে যেতে হয়। যখন যারা জানে না যে আমরা বাঙালি, আমাদের দিকে এইরকমভাবে মানুষ ব্যবহার করে, এরকমভাবে তাকায়, নিজেদের বাঙালি হিসেবে ভীষণ লজ্জা লাগে। এবং এই লজ্জার যে পরিস্থিতিগুলো যে যে কারণে সৃষ্টি হয়েছে, কল্যাণবাবু সেটাতে আরেকটা পালক যুক্ত করলেন। মানুষ কিন্তু বাঙালি বাইরে যেভাবে এই ধরনের লোকগুলোর অর্বাচীন ব্যবহারের জন্য হ্যাকেলড হচ্ছে, তো এরা তো দেশের বাইরে এদের যেতে হয় না, এই রাজ্যের বাইরে এদের যেতে হয় না খুব একটা। এই সংসদে যান, ওখান থেকে ফেরত চলে আসেন, রাজ্যের মধ্যেই যা করেন। যারা বিভিন্ন জায়গায় রাজ্য থেকে কাজ করে বা যাদের প্রয়োজনে অন্য রাজ্যে যেতে হয়, তারা বুঝতে পারেন এই ধরনের আচরণের কি সুদূর প্রসারী প্রভাব বাঙালি যারা বাইরে আছেন তাদের উপর পড়ছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে, শুভেন্দু অধিকারী, আপনাকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, আপনি আমার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে জিতে দেখান, তখন বুঝবো। ধনখড়ের ছবি গলায় মালা করে ঘুরে বেড়ান এবং বাংলার লজ্জা যে বিজেপির কিছু নেতা নাকি গুজরাট এবং রাজস্থানের নেতাদের পায়ে ধরে পড়ে থাকেন, এর ফলে বাংলার মান আপনারা নষ্ট করছেন। বাংলার মেয়েকেই বাংলা চায়, অন্য কাউকে নয়। এতখানি বক্তব্য বলেছেন হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলবেন এই নিয়ে? কল্যাণ ব্যানার্জি তো টিকিটই পাবে না, আপনি মিলিয়ে নেবেন। শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল টিকিট দেবে না এবার। ওই নাম্বার বাড়ানোর খেলাতে নেমেছে, ওই জন্য শুভেন্দু অধিকারী, যিনি একজন প্রভিনেন্ট লিডার বিজেপি, তাকে আক্রমণ করছে। কারণ তাকে আক্রমণ করলে নাম্বারটা যদি বাড়ে, শুভেন্দু অধিকারীর মানে তার যে কোয়ালিটি, তার যে রাজনৈতিক সততা, তার যে রাজনৈতিক অ্যাক্টিভিটি, তার যে রাজনৈতিক সাহস, তার নখের যোগ্য কল্যাণ ব্যানার্জি কোনোদিন হতে পারবে না। তো উল্টো পাল্টা কথা বলে নাম্বার বাড়ানোর চেষ্টা করছে, এর মধ্যে আর কি বলার আছে? হাঁটুর ব্যথায় রিউমার্ট নিন, হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে। এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন।